হ্যাঁ হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায়, আমি তা বুঝে উঠতে পারি না। বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যা ভয় পাওয়া লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি ভাড়া কত চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আমি আগে 125 টাকা ভাড়া নিতুম, কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি। তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পুরো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটেই সে সৌভাগ্য বলে মনে করলে। লোকটার দেহ হাড় চিরচিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ঢুকতে ঢুকতে লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। অথচ কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভারী অমঙ্গলের অগ্রদূত। কথা হচ্ছিল বাড়িওয়ালার সাথে। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেল মনের মতো বাসা। ফ্লোরের ওপরে দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা ও ওপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাঁড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ গুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়েছে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পুরো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময়ে মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে খুনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রাম সহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করো। আজই সন্ধ্যার আগে রাত কাটানোর জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতেই উঠে আসব। যে আজ্ঞা হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জল জল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। যেমনটা বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয় হয়।
স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল। ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পুরো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু কখনো দেখিনি, এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপরে কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো আর এ ঘরে থাকা যাবে না। চলো দক্ষিণ দিকের ঘরে যাই। তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো। আজকের রাতটা তো কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কালো সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পর জানি না, আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে একটা জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম, এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়,
আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতি পাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না। সবই সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম, রাম, রাম, রাম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রাম এতক্ষণ 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 আমার বিছানার উপরে গিয়ে শুয়েছিল। তারপর তারপর চেয়ে দেখো, ঘরের ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। দেখো দেখো। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও ও আবার ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপরে রয়েছে কতগুলি কাদা মাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি আমি চেঁচিয়ে বলে উঠলুম, আমি আমি হলফ করে বলতে পারি 8 মিনিট আগে ওই থাবাগুলোর দাগগুলো ওখানে ছিল না। রাম, তুমি বিশ্বাস করো, 8 মিনিট আগে ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলাম, একেবারে পাহাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের ওপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, মিছেই ভয় পাচ্ছেন, ঘরের ভিতরে ভাম এসেছিল, পাশের কানায় ভাম থাকে তো। কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? জানলা দিয়ে এসেছে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই, তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়ল কেমন করে? আপনি মশাই ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল। আর আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা, ওটা তারের ভেতরে গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। হ্যাঁ মশাই, আমি আজই সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। হ্যাঁ, ধন্যবাদ। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে আজকের গল্প পোড়ো বাড়ি। আপনাদের সাথে আমি ছিলাম সতীশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।